আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগতম জহিরুল বাংলা টেক টিপসের মাঝে। কি কিছু পরিবর্তন লাগছে? আমরা আমাদের চ্যানেলের নামটি পরিবর্তন করে নিয়েছি বিশেষ কিছু সমস্যার কারণে। আজকে আমরা K20 Pro এর ইন ডেপথ রিভিউ দিব এবং এই বিষয়ে আলোচনা করব যে 2020 সালেও কি এই ফোন কেনা উচিত কি না। আমি এই বছর ফেব্রুয়ারিতে রেডমি K20 Pro কেনার পর থেকে বর্তমান সময় পর্যন্ত আমার প্রাইমারি ডিভাইস হিসেবে ব্যবহার করছি এবং এটির ইউজার এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করেই এই রিভিউটি তৈরি করছি। তাহলে চলুন সময় নষ্ট না করে রিভিউর গভীরতায় ডুব দেওয়া যাক। প্রথমে এই ফোনের বিল্ড কোয়ালিটি দিয়ে শুরু করা যাক। পিছনে এবং সামনে দুই পাশেই গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে আর অ্যালুমিনিয়াম ফ্রেম রয়েছে, যদিও তা ফোনকে স্ক্র্যাচ থেকে বাঁচাতে পারে না। যদিও আমি ফোনে কভার ব্যবহার করি, বক্সে যেটি দেওয়া ছিল ওইটি উপরে এবং নিচের দিক থেকে খোলা, শুধু এর যে ফ্রন্ট পপ আপ ক্যামেরা রয়েছে ওইটির উপরে অংশ শুধু প্লাস্টিকের। আর এই পপ আপ ক্যামেরা অপশনের উপরে রয়েছে একটি ছোট রাউন্ডেড নোটিফিকেশন লাইট, যা দেখতে অনেকটা সুন্দর। বর্তমান সময়ে অনেক ফোনে এই নোটিফিকেশন লাইটটি নেই, অনেকে এটি গুরুত্বপূর্ণ অংশ মনে করে মোবাইলের। এই ফোনে আরও একটি ইম্পর্টেন্ট ফিচার রয়েছে যা বর্তমান সময়ে বেশিরভাগ ফোনে দেখা যায় না, যা অনেকে মনে করেন এটি দরকার, খুব দিচ্ছে না কোম্পানি, কেন দিচ্ছে না। এটার মাঝে রয়েছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পয়েন্ট। তাছাড়া এর নিচের দিকে রয়েছে সিঙ্গেল বটম স্পিকার, একটি ইউএসবি টাইপ সি পয়েন্ট এবং সিম ট্রে রয়েছে, যার মাঝে দুইটি মাইক্রো সিম লাগাতে পারবেন। আপনি চাইলে এই ফোনটি ব্যাক কভার ছাড়া ইউজ করতে পারবেন না। এখন আপনার মনে হতে পারে যে কি ব্যাক কভার ছাড়া কেন ব্যবহার করতে পারবো না, গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে। এর মাঝে একটি সমস্যা হলো গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন ঠিকই রয়েছে, কিন্তু এটি অনেক স্লিপ হয়। এটির মাঝে কোনো ফ্রস্টেড গ্লাস দেওয়া নেই, একবারে মসৃণ গ্লাস। এটি অনেক পিচ্ছিল থাকার কারণে এটি হাত থেকে ফসকে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমি বলছি যে আপনি কেস ছাড়া এই ফোনটি ব্যবহার করতে পারবেন না। এর বক্সের সাথে যে ব্যাক কভারটি দেয় ওইটি অনেক ভালো, ধরতেও প্রিমিয়াম লাগে, এছাড়া হাতে গ্রিপ করতেও সহজ হয়। আমাদের কাছে যে কালারটি রয়েছে তা হলো হোয়াইট, কিন্তু শাওমি কোম্পানি বলছে এটাকে সামার হানি হোয়াইট। কেন কোম্পানিগুলো এরকম আজীব আজীব নাম দেয় আমি এটা বুঝি না। আকটি হোয়াইট কীরকম, আমার কাছে পার্সোনালি হোয়াইট কালারটি বেশি বেটার লেগেছে, এই জন্য আমি হোয়াইট কালারটি নিয়েছি। এছাড়া অনেকের কাছে ব্লু বা রেড কালারগুলো অনেক বেশি ভালো লাগে, অনেক ইউনিক ডিজাইন ওইটি আসলেও। যদিও এই ফোনটি গত বছর রিলিজ হয়েছিল, কিন্তু এই ফোনটি দেখলে এখন আপনার মনে হবে না যে এটি গত বছরের ডিজাইন, এটি পুরাতন হয়ে গিয়েছে, এটি দেখতে খারাপ লাগছে। এটি এখনও দেখলে মনে হয় যে এটি মডার্ন এবং আধুনিক ডিজাইন। বিল্ড নিয়ে অনেক কথা বলে ফেললাম, চলুন এখন এর ডিসপ্লের উপর আসা যাক। এর ডিসপ্লে হিসেবে রয়েছে 6.39 ইঞ্চির একটি সুপার এমুলেট HDR10+ সাপোর্টেড ডিসপ্লে। বর্তমান সময় হাই রিফ্রেশের সময়, বর্তমানে সকল কোম্পানি তাদের ফোনের মধ্যে হাই রিফ্রেশ রেট দেওয়ার চেষ্টা করছে। এটা হোক মিড রেঞ্জ ফোন, লো বাজেট ফোনেও দেওয়ার চেষ্টা করছে, আর প্রিমিয়াম ফোনে তো দিচ্ছেই। কিন্তু এই ফোনের ডিসপ্লের মধ্যে একটি স্পেশাল জিনিস রয়েছে, তা হলো ফুল ডিসপ্লে এক্সপিরিয়েন্স। এতে কোনো নচ নেই, এতে কোনো কাট আউট নেই, কোনো কিছু নেই আর কি। কিন্তু অন্য সব ফোনে হাই রিফ্রেশ রেট দিলেও ওইটির মাঝে কিছু কিছু জায়গায় স্যাক্রিফাইস করছে, যেমন আইপিএস ডিসপ্লে দিয়ে হাই রিফ্রেশ রেট দিচ্ছে। আমরা সবাই জানি যে আইপিএস থেকে ওএলইডি ডিসপ্লের মাঝে বেশি ভালোভাবে কালার দেয়, যা বেশি ন্যাচারাল লাগে, দেখতে বেশি ভালো লাগে। আমি পার্সোনালি ওএলইডি ডিসপ্লে পছন্দ করি, কারণ আমি এত বেশি গেম খেলি না, আমি বেশিরভাগ সময় কন্টেন্ট বা মুভিগুলো দেখে থাকি। এই জন্য আমার ওএলইডি ডিসপ্লে সবচেয়ে বেশি পছন্দ। এই ডিসপ্লে দিনের আলোতে আমার কোনো সময় মনে হয়নি এটি আলো কম বা আমার দেখতে কোনো সময় অসুবিধা হয়নি। এর ব্রাইটনেস লেভেল ভালো, কিন্তু বর্তমান সময় ফ্ল্যাগশিপকে তো আর টক্কর দিতে পারবে না। কিন্তু ওভারঅল আপনি বলতে গেলে এই ডিসপ্লে কোয়ালিটি গুড। এরপর এর সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টরের মাঝে আসা যাক। কী ভাই ওইটা কী ভাই? এখন আমরা এর পারফরমেন্স নিয়ে কথা বলবো। এর প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 855। শুধুমাত্র প্রসেসরের দিক থেকে তুলনা করার জন্য বলছি যে OnePlus 7 Proতেও এই সেম প্রসেসর ইউজ করা হয়েছে। এছাড়া স্যামসাংয়ের S10এও সেম প্রসেসর ব্যবহার করা হয়েছে, ইউএস ভেরিয়েন্ট। তারপরেও এটি গত বছর ফ্ল্যাগশিপ প্রসেসর, আর এর স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়েছে UFS 2.1। আর যদি আপনি এর ইউআই নিয়ে কথা বলেন তাহলে এটি বর্তমানে MIUI 12 সম্পূর্ণ অ্যান্ড্রয়েড 10 বেস একবার লেটেস্ট আপডেট সম্পূর্ণ একটি ইউআই, যা অনেক ভালো এক্সপিরিয়েন্স প্রদান করে। কিন্তু কিছু কিছু সময় কিছু কিছু জায়গায় সমস্যা তো সৃষ্টি করে দেয়। এখানে প্রসেসর, স্টোরেজ এবং ইউআই মিলে একটি বেটার জিনিস হয়, কিন্তু এর স্টোরেজটা যদি UFS 3.0 থাকতো তাহলে এটি একটি বেস্ট জিনিস হয়ে যেত। প্রথম আমরা ডে টু ডে লাইফ ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলিনি, তারপর আমরা গেমিং পারফরমেন্সের দিকে যাব। এর MIUI 12 আপডেট আসার পর থেকে
এটি অনেক বেশি বেটার পারফরমেন্স প্রদান করে। এছাড়া এর ইউআইটিও দেখতে অনেক সুন্দর দেখা যায়, যা দেখতে অনেকটা আইফোনের ইউআইয়ের মতো, কিন্তু দেখতে অনেক ভালো লাগে। MIUI 12 সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান, তাহলে আমি এই সম্পর্কে একটি ভিডিও তৈরি করে রেখেছি, এর ভালো দিক এবং মন্দ দিক সম্পর্কে। লিঙ্ক নিচে দেওয়া থাকবে। অনেক থিমের অপশন রয়েছে, আপনি চাইলে এগুলোকে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। হ্যাঁ, গেম প্লের মাঝে আমি এরকম বিশেষ কোনো সমস্যা পাইনি। আপনি পাবজিতে স্মুথ এক্সট্রিমে খেলতে পারবেন অনায়াসে। আমি যে কোনো গেমস খেলেছি, পাবজি, S4 9 বা কল অফ ডিউটি, কোনো রকম সমস্যা লক্ষ্য করিনি। কি সকল কিছু পারফেক্ট মনে হচ্ছে? মনে হচ্ছে ফোনটি স্মুথ চলছে, কিন্তু মোবাইল ফোনটি গরমের কথা বলতে গেলে কিছু তো কথা বলতে হয়। যদি আপনি ওয়াইফাই ব্যবহার করে পাবজি বা S4 9 মতো গেমসগুলো লো সেটিংসেও খেলেন, তাহলে মোবাইল ফোনটি অনেক গরম হয়, কিন্তু আপনি কভার লাগানো থাকার কারণে বেশি বুঝতে পারবেন না। কিন্তু আপনি বেশ কিছুক্ষণ গেম খেলার পরে অনুভব করতে পারবেন যে আপনার ফ্রন্ট গ্লাসটিও গরম হচ্ছে। আর যদি আপনি মোবাইল ডাটা দিয়ে গেম খেলেন, তাহলে 30 মিনিটের মাথায় এরকম মনে হবে যে মোবাইলটি অনেক গরম হয়ে গেছে, রেস্ট দেওয়া উচিত। ওভারঅল এর পারফরমেন্সে কোনো কমতি নেই। যদি আপনি গরম সহ্য করতে পারেন, তাহলে আপনি একটি স্মুথ এক্সপিরিয়েন্স গেম পাবেন। এখন আপনার মনে একটি প্রশ্ন জাগতে পারে, 1 বছর আগে প্রসেসরওয়ালা ফোন নিব, কতদিন আর চলবে? যদি আপনারা স্ন্যাপড্রাগন 835-এর দিকে লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন ওইটি 3 বছর আগের ফোনের প্রসেসর। বর্তমান সময়ে যে সকল ফোনে ওই প্রসেসর রয়েছে, তাও পাবজি স্মুথ এক্সট্রিমে রান করতে পারে। তাহলে এখন এই ফোনের প্রসেসরটি মাত্র 1 বছরের পুরাতন, বা এটি 2 বছর বা 3 বছরের সার্ভিস দিতে পারে। বর্তমান সময়ের বেশিরভাগ ফোনে চলছে ক্যামেরার বাহার, পিছনে 4টা ক্যামেরা, সামনে 2টা ক্যামেরা, কিন্তু k20 প্রোতে এরকম কিছুই নেই। পিছনের দিকে রয়েছে 3টে ক্যামেরা, যার প্রাইমারি ক্যামেরাটা হচ্ছে 48 মেগাপিক্সেল এবং সামনে রয়েছে একটি পপ আপ ক্যামেরা যা 20 মেগাপিক্সেল। কিন্তু এর যে 48 মেগাপিক্সেল প্রাইমারি সোনির ক্যামেরাটি রয়েছে, এটি অনেক বেটার। এটি দিয়ে আপনি অনেক ভালো ভালো ছবি তুলতে পারবেন। তাছাড়াও যে 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সরটি রয়েছে, ওইটিও মাঝে মাঝে কাজে আসে। আর টেলিফোটো ক্যামেরার কথা বলতে গেলে 8 মেগাপিক্সেলের একটি টেলিফোটো ক্যামেরা রয়েছে, যা আমার বেশি কাজের মনে হয় না। ভাগ্য ভালো, এতে 2 মেগাপিক্সেলের কোনো ফালতু ম্যাক্রো ক্যামেরা নেই। এর ব্যাক ক্যামেরাগুলো কিছু পিকচার স্যাম্পল দেওয়া হয়েছে। তাছাড়া এর যে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটি রয়েছে, এটিও অনেক বেটার, কিন্তু মাঝে মাঝে কিছু ফ্যাকাশে ছবি তুলে ফেলে। এরও কিছু পিকচার দেওয়া হলো। আর এর ভিডিও কোয়ালিটি বলতে গেলে ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 60 FPS রেকর্ড করতে পারবেন। এতে কোনো রকম অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন নেই, এই জন্য হাত থেকে আপনি ভিডিও রেকর্ড করতে গেলে অনেক শেক লক্ষ্য করবেন। তাছাড়াও আপনি ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p-তে 60 FPS রেকর্ড করতে পারবেন। আর যদি কেউ এরকম মনে করেন যে এগুলো কোনো ব্যাপার না, জি ক্যাম দিয়ে আমি অনেক ভালো ভালো ছবি তুলে নেব, তাদের জন্য জানানো যাচ্ছে যে বর্তমান সময়ে MIUI 12 আপডেট আসার পর থেকে জি ক্যামটি আর সাপোর্ট করছে না। এর যে বটম স্পিকার রয়েছে তা অনেক লাউড এবং ক্লিয়ার, কিন্তু এর মাঝে কিছু সমস্যা রয়েছে। আপনি যখন গেম খেলতে যাবেন তখন এই হাত দিয়ে ঢেকে যায়। এছাড়াও একটু গেম খেলার জন্য পুরোপুরি উপযুক্ত নয়, কারণ এটি স্টেরিও স্পিকার নয়। এতে রয়েছে সেই অতীতকালের 3.5mm হেডফোন জ্যাক পয়েন্ট, যা আপনার গেমিংয়ের সময় স্পিকারের সমস্যার সমাধান করে দেবে খুব সহজেই। এর মধ্যে রয়েছে ডুয়েল ব্যান্ডউইথ ওয়াইফাই, যার নেটওয়ার্ক অনেক ভালোভাবে ক্যাপচার করতে সহযোগিতা করবে। এর সিকিউরিটি হিসেবে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা এতটা ফাস্ট না, কিন্তু আমার কাছে এটি ডে টু ডে লাইফ ইউজের মাঝে কোনো সময় বেশি স্লো মনে হয়নি, কারণ ওই ফোনটি আনলক করতে করতে অন্য যে কোনো একটা অপশানে টাচ করার সময়ই দেখবেন ফোনটি ফুল আনলক হয়ে গেছে। স্পিডটা চলে লেভেল আর কি। এর ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 4000 mAh একটি ব্যাটারি, যেটি আপনার নর্মাল প্রতিদিনের ব্যবহারের মাঝে এরকম কোনো কমতি ফেলবে না যে আপনার এরকম মনে হবে যে এটির মাঝে একটি ব্যাটারি বড় দরকার ছিল, এরকম কোনো সময় মনে হবে না। আর আপনি যদি ফুল চার্জ দিয়ে পাবজি খেলা শুরু করেন গ্রাফিক্স স্মুথ এক্সট্রিমে রেখে, তাহলে 4 থেকে 4.5 ঘন্টার মতো ব্যাকআপ পেতে পারেন। তাছাড়া এর বক্সের সাথে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার দিয়ে দেয়, যা আমার কাছে এনাফ মনে হয়েছে, কিন্তু অনেকের কাছে এনাফ মনে হতে না পারে। এই জন্য আপনি 27 ওয়াট পর্যন্ত এটিকে আপডেট করতে পারবেন। যদি কেউ 65 ওয়াটের সুপার ফাস্ট চার্জার থেকে না আসেন, তাহলে 18 ওয়াটের চার্জারই আপনার জন্য এনাফ মনে হবে।
এই ফোনটিকে 0 থেকে 100% করতে 1 ঘন্টা 23 মিনিট থেকে 30 মিনিট সময়ের মতো লাগে। এখন এই ফোনের স্পেসিফিকেশন অনুযায়ী কি এর প্রাইস ঠিক আছে? বর্তমানে এই ফোনটির 6128 জিবি ভেরিয়েন্ট 28 থেকে 29,000-এর মধ্যে পাওয়া যাচ্ছে। যদি এটি প্রমাণ করতে চাই যে এর প্রাইস অনুযায়ী কি এর স্পেসিফিকেশন ঠিক আছে, যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে অবশ্যই আমাদের কিছু তুলনা করতে হবে। যেমন OnePlus 7 Pro বর্তমান সময় 45,000 টাকা করে বিক্রি হচ্ছে, যা সেম প্রসেসর রয়েছে। কিন্তু আপনি এখানে এরকম বলবেন যে OnePlus 90 Hz রিফ্রেশ রেট, অক্সিজেন ওএস ইত্যাদি ইত্যাদি। এই কারণেই আপনি এই ফোনগুলো কম দামে পাচ্ছেন। যদি OnePlus-এর মতো সকল স্পেসিফিকেশন থাকতো তাহলে এটির দাম OnePlus-এর মতনই হতো। যদি কেউ আন্ডার 30,000-এর ভিতরে বেস্ট পারফরমেন্স এবং স্পেসিফিকেশন সহকারে কোনো ফোন নিতে চায় তাহলে এটি আমার কাছে সবচেয়ে বেটার মনে হয়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি আপনার কোনো মতামত জানানো থাকে তাহলে কমেন্ট করে জানান। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।